যেন নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয়, যেন নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের ওই রাজ্য কায়েম হয়েছিল সেটা কায়েম না হয়, যেন নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ভ্রুকুটি উত্থান করতে না পারে। তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই 16 বছরের ফ্যাসিবাদকে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 24 জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে। তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা, তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা বর্গা দেই নাই, এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাবকওয়ালা দলিল করে লিখে দেওয়া হয় নাই, আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোনো পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন, অতীতের ইতিহাস ভুলে যাবেন না। যদি আপনারাও স্বৈরাচার হন, আপনারাও গুম খুনের রাজত্ব কায়েম করেন, আপনারাও বাংলাদেশের সম্পত্তিগুলো বিলিয়নস অফ ডলার করে লুটপাট করে বিদেশে পাচার করেন, আবার ওয়াসিমরা মুগ্ধরা নতুন করে বুক ফেটে দিয়ে বীরচট্টলার জায়গা থেকে কালুরঘাটের বেতার কেন্দ্রের মতো করে লাল সবুজের পতাকাকে বাঁচানোর জন্য আবার জেগে উঠবে, আবার লড়াই করবে, আবার রক্ত দেবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যে বিক্রয়যোগ্য না সেটা বারবার প্রমাণ করে আজাদির লড়াই হচ্ছে না, 24 লড়াই হচ্ছে আমাদের। বারবার করে মনে করিয়ে দেওয়া, হাবিলদার রাজু আলীর উত্তরসূরিরা জীবন দিতে জানে, মুগ্ধের মতো আবু সাইদের মতো খালি গায়ে বুক পেতে দিতে জানে, কিন্তু আজাদি থেকে বিকল্প গোলামীর কোন জীবন তারা মেনে নেবে না। এটাই চট্টগ্রামবাসী প্রমাণ করেছে, বাংলাদেশ প্রমাণ করেছে। এটাই হচ্ছে আমার লাল সবুজের পতাকা। প্রিয় চট্টগ্রাম বাসী ভাই বোনেরা, আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা যখন বলছি যে এবি পার্টির নেতৃত্বে যে নতুন প্রজন্মের রাজনীতি হবে, যে বাংলাদেশটাকে আমরা নতুন করে গড়তে চাই, সেই জিনিসটা আসলে কি, সেই বাংলাদেশটা কি? এই বাংলাদেশটা হচ্ছে খুবই সাদা মাটা ভাষায় আমার মা বোনের প্রত্যেক দিন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাবার বাংলাদেশ। এই বাংলাদেশটা হচ্ছে আপনার ছেলে মেয়েরা স্কুলে কলেজে যেন বিনামূল্যে পড়াশোনা করতে পারে, উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কোন ওয়ার্ড কমিশনার কোন চেয়ারম্যান মেম্বারকে টাকা দিতে না হয়, এটা সেই বাংলাদেশ হবে। আপনার অনাবাদি জমি চাষ করবেন, ডিলার সারের ডিলার কৃষকের কাছ থেকে যেন উচ্চ মূল্যে সার কিনতে বাধ্য না করে, কীটনাশক কিনতে বাধ্য না করে, সেটা হচ্ছে সেই বাংলাদেশ। আপনি পথে ঘাটে রাতে চলাফেরা করবেন, আপনার মেয়ের দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে। আমরা সেই বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে আপনারা যারা কৃষক আছেন, চাষ করছেন, চাষ করবার পরে ন্যায্য মূল্যে আপনার চাষের ধান চাল বিক্রি করতে পারবেন, আলু পটল বিক্রি করতে পারবেন, পেঁয়াজ আদা রসুন বিক্রি করতে পারবেন। আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই। আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মা বোনের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত হবে না। আমরা সেই বাংলাদেশ চাই আমার মেঠে মজুর টং দোকানদার থেকে শুরু করে কোটি কোটি গরিব ন্যায্য মূল্যে যেন জীবন জীবিকার অর্জনের উপায় খুঁজে পায়। কাউকে যেন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা হয়ে ইয়াবার ফেন্সিডিলের ব্যবসা করতে না হয়, বদির মতো কুলাঙ্গার কোন লোকের দালালি করতে না হয়। আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হচ্ছে সম্মানের সাথে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে চট্টগ্রামের লক্ষ লক্ষ ভাই বোনরা সারা দুনিয়াতে প্রবাস জীবন যাপন করছেন, প্রবাসী থাকা অবস্থায় তার গ্রামের জমি যেন দখল না হয়ে যায়,
তার বাড়ির দখল না হয়ে যায়, সে বাংলাদেশে আসলে এয়ারপোর্টে তার ব্যাগটা যেন কাটা না যায়, তার মোবাইলটা যেন চুরি না হয়ে যায়। আমরা সেই বাংলাদেশটা চাই, আমরা সেই বাংলাদেশটা চাই যেই মায়েরা বোনেরা মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে হাজারে হাজারে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসবে না। আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো, ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে, যেখানে কোন দলের শ্রমিক নেতাদের তাণ্ডবী আর পান্ডবী চলবে না। সেখানে সবাই সম্মানের সাথে কাজ করবে, চাকুরি করবে। চট্টগ্রাম বন্দরকে আধুনিক করবার যে উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। শুধুমাত্র একটা শর্ত, বাংলাদেশের স্বার্থ যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমার জাতীয় নিরাপত্তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যেই কোনো চুক্তি যদি আপনারা করেন, চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন, এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো। এবং এটাই হচ্ছে বাণিজ্য নগরী রাজধানী হিসেবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর দায় দরদের রাজধানী বানানোর একমাত্র শর্ত। সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দর আধুনিক করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ দুটি, আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চলকে ঘিরে আধুনিক মৎস্য শিল্প ডেভেলপ করতে হবে। বাংলাদেশের এই যে 4000 নটিক্যাল মাইল এরিয়ার ন্যূনতম যে সীমানা আছে, যেটা লক্ষাধিক নটিক্যাল মাইলে চলে যাবে, আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি, সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে। হাইটেক শিপ দিয়ে বাংলাদেশের জেলেরা যেন মাছ ধরতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 200 বছর আগের কাঠের সাম্পান দিয়ে এই সমুদ্র দিয়ে 2025 সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারবেন না। কিন্তু আমরা দেখতে চাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে ব্যবহার করে, খনিজ সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রামবাসীকে, উপকূলবাসীকে উপকৃত করবার কোনো কার্যক্রম। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে, মাছ আছে, খনিজ সম্পদ আছে, সেটাকে আহরণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল, পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প তৈরি করবার সুযোগ আছে, আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন, চট্টগ্রামকে ঢেলে সাজান। বাংলাদেশের পুরো দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি, বাংলাদেশের কোটি কোটি যুবকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। লাশ হওয়ার জন্য মধ্যপ্রাচ্যে আমার কোন মা বোনকে চট্টগ্রাম থেকে যেতে হবে না, তারা সম্মানের সাথে মর্যাদার সাথে চট্টগ্রামে চাকরি করবে, ট্যাক্স দেবে, কর দেবে, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। চট্টগ্রামে আর ভাবনার জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর যে শিল্প, আমরা গণমাধ্যমে দেখেছি আগামী 10 বছরে সারা দুনিয়াতে প্রায় 15,000 জাহাজকে ভাঙতে হবে, কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প আজ মরতে বসেছে। যেখানে 200-র মতো জাহাজ ভাঙার শিল্পের উঠান ছিল, সেখানে সেটা নেমে এখন 24 থেকে 25টাতে চলে এসেছে। বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক করে বলছি, যেই দিল্লির গোলামিকে আমরা কবর দিয়েছি 2024-এ, আর কোন পিছনের দরজা দিয়া সেই দিল্লি বাংলাদেশে আর আসবে না। অতএব সাবধান, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে দায় ও দরদের বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি। এবং এই চট্টগ্রামকে ঘিরে
নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে। আমরা দাবি করছি আমাদের বন্দরকে আধুনিকীকরণ, এখানে যে চাঁদাবাজ এবং গুন্ডা যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে, এগুলো ভেঙে ঘুরায় দেন। এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে লুটপাটের সংগঠন। তারা শ্রমিকদের বেনিফিট দেখে না, তারা কিভাবে লুটেরাদের সাম্রাজ্য কায়েম করবে সেই জন্য কাজ করছে। তাই চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয়, যদি চট্টগ্রামকে সত্যি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয়, এই চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নতুন করে বাংলাদেশ দুই গড়বার যে ভিত্তিমূল, সেই ভিত্তিমূলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি। এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি। আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ দুইতে নিয়ে যাব। দায় ও দরদের রাজনীতি, আপনার অধিকারের রাজনীতি হচ্ছে আমার দায়িত্ব। যেটা জনগণের ভোগান্তি সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে এবি পার্টির রাজনীতি। এই রাজনীতি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। অতএব সেই রাজনীতির পতাকা তলে চট্টগ্রামবাসীকে আসবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য